আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, চলে আসলাম তোমাদের সামনে তোমাদের প্রিয় বিজ্ঞান বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমরা যথারীতি তোমাদের বিজ্ঞানের যে অনুশীলনী বই আছে, এই অনুশীলনী বইয়ের চ্যাপ্টার 2, যে চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে বায়ু দূষণ, এখান থেকে আমরা 19 এবং 20তম সেশন থেকে একটা টাস্ক আমরা কমপ্লিট করব। তো চলো আমরা আমাদের বই থেকে ফার্স্টে আমরা কোশ্চেনটা আলোচনা করব, কোশ্চেনটা তোমাদের মাঝে ভালো করে বুঝিয়ে দিব এবং এরপরে যাবো আমরা অ্যান্সার প্রসেসে। তো চলো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বই থেকে প্রশ্নটা ভালোভাবে বুঝে নেওয়া এবং এই প্রশ্নের আলোকে যে টাস্কগুলো এখানে দেওয়া হবে সেই টাস্কগুলোকে কমপ্লিট করা। তো আমি তোমাদেরকে যথারীতি যেটা বলতেছিলাম, আমাদের আলোচনা হচ্ছে চ্যাপ্টার 2, যেই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে বায়ু দূষণ। এই চ্যাপ্টারের আমরা হচ্ছে 19 এবং 20তম সেশন, অর্থাৎ আমরা কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারটা অলমোস্ট একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এর আগে যে টাস্কগুলো আমাদের দেওয়া হয়েছিল এর আগের পর্বগুলোতে কিন্তু আমরা টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদের সামনে সেই পর্বগুলোকে এক এক করে আপলোড করেছি। তো সেই হিসেবে আমরা একদম এখন চলে আসছি শেষের দিকের যে সেশনগুলো রয়েছে সেগুলোতে। আচ্ছা, তো চলো আমরা এখন সেই বিষয়গুলো আলোচনা তোমাদের সামনে করার চেষ্টা করব। তো 19 এবং 20তম সেশন আমাদের এখনকার আলোচনার বিষয়। আচ্ছা, ওকে, দেখো, তো এই হচ্ছে আমাদের 19 এবং 20তম সেশন। এই সেশনের আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, আমরা সেই 3 নাম্বার কোশ্চেনটা এখন সমাধান করার চেষ্টা করব। এখানে কোশ্চেনটাতে কি বলছে দেখো, আমরা কোশ্চেনটা একটা আলোচনা করব। তো শুরুতে বলতেছে যে বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতোমধ্যেই জানো। অর্থাৎ আমরা যে অনুসন্ধানী বই নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, সেই অনুসন্ধানী বইয়ের মধ্যে আমরা বায়ু দূষণের জন্য কে কে দায়ী হতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছি। ইভেন এই যে চ্যাপ্টার 2 এর শুরুর দিকে যে সেশনগুলো ছিল, মানে সেশন 1 বা দ্বিতীয় সেশন বা তৃতীয় সেশন, চতুর্থ পঞ্চম সেশন, এই সেশনগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে যেখান থেকে বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি হয়, যেই জায়গায় বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি হয় তার আশেপাশে কি থাকে, তোমাদেরকে বলেছিলাম যে তার আশেপাশে হয়তো বা ইট ভাটা থাকতে পারে, কোনো কলকারখানা থাকতে পারে, অথবা ময়লার স্তূপ থাকতে পারে, এরকম। তাহলে এই যে আশেপাশে যে বিষয়গুলো থাকে বা আশেপাশে যে বস্তুগুলো থাকে, ওই বস্তুগুলো থেকে কি কি ধরনের ক্ষতিকর গ্যাস নিঃসৃত হয়। তো এর মধ্যে অন্যতম হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড। তো যখন আমরা কোনো জায়গায় আগুন জ্বালাই, কোনো একটা জায়গায় আমরা দহন বিক্রিয়া সম্পন্ন করি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে। আমাদের হচ্ছে গিয়া যে মিথেন গ্যাস তৈরি হতে পারে কোন জায়গা থেকে, যদি কোনো জায়গায় ময়লার স্তূপ থাকে, সেই ময়লাগুলো ডিকম্পোজিশন প্রসেসের মাধ্যমে মিথেন গ্যাস তৈরি করতে পারে। এছাড়াও বিভিন্ন শিল্প কারখানা থেকে কি হয়, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস তৈরি হয়। আচ্ছা, তো আমরা এই যে ক্ষতিকর গ্যাসগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি ধারণা পেয়ে গিয়েছি যে কোনো একটা জায়গায় যদি বাতাস দূষিত হয়, এই দূষিত বাতাসের জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী হতে পারে, সালফার ডাইঅক্সাইড দায়ী হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড দায়ী হতে পারে। ইভেন কোনো জায়গায় ওজোন গ্যাস হচ্ছে গিয়ে যে ক্ষতিকর একটা গ্যাস, তো এটাও হচ্ছে গিয়ে যে আমাদের এই ক্ষতিকর অংশের মধ্যে এটা পড়তে পারে। এখন এখানে এইটাই বলতেছে যে বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতিমধ্যে জানো। এখন এই যৌগসমূহ কোনটিতে কোন ধরনের বন্ধন সেই বিষয়ে দলে দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের সিদ্ধান্তের পেছনে যুক্তিসমূহ উল্লেখ করতে ভুলো না। অর্থাৎ আমরা বায়ু দূষণের জন্য দায়ী যে সকল যৌগসমূহ রয়েছে, ফার্স্ট তাদেরকে আমি নোট করব এবং এই নোটের ভিত্তিতে আমরা এখানে কিছু পয়েন্ট আছে, দেখো, একটা হচ্ছে গিয়ে যে বায়ু দূষণকারী পদার্থের নাম, কোন কোন মৌলের সমন্বয় সৃষ্টি, কোন ধরনের রাসায়নিক বন্ধন সেখানে বিদ্যমান এবং উত্তরের পক্ষে যুক্তি। আমরা এই প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা অংশে আমরা ফিল আপ করবো যুক্তি দিয়ে। মানে ফার্স্ট অফ অল আমরা তো কোশ্চেনটা বুঝেছি, আমাদের কোশ্চেনটাই হচ্ছে যে বায়ু দূষণের জন্য দায়ী যে সকল গ্যাসসমূহ তাদের সম্পর্কে আমি এখন বর্ণনা করব এবং বর্ণনাটা করব কিসের ভিত্তিতে, আমাদের বইয়ের মধ্যে একটা টেবিল দিয়েছে, এই টেবিলের মধ্যে বক্স আকারে বিভিন্ন তথ্য বসাতে হবে। অবশ্যই তথ্যগুলোকে লজিকের ভিত্তিতে বা লজিক্যাল অ্যান্সার এখানে বসাতে হবে, মন গড়া কোনো অ্যান্সার দেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে গিয়ে প্রশ্ন। এবারে চলো আমরা যাচ্ছি হচ্ছে অ্যান্সার প্রসেসে। তো এখানে আমাদেরকে শুরুতেই যেই কাজটা করতে হবে, আমাদের এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটা একদম ভালো মতো বুঝে নিতে হবে। কি কি বলছে দেখো, সবার আগে বলতেছে বায়ু দূষণকারী পদার্থের নাম, অর্থাৎ কোন পদার্থটা তোমার বাতাসকে দূষিত করতেছে। বিভিন্ন রকমের পদার্থ হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, এরা বাতাসকে দূষিত করে। সো ফার্স্ট অফ অল আমি পদার্থের নাম নিব এবং প্রত্যেকটা পদার্থের নাম যে নিব, প্রত্যেকটা পদার্থের আমি তিনটা পয়েন্টে তাদের ইনফরমেশনগুলোকে লিপিবদ্ধ করব। 1 নম্বর পয়েন্ট,
তুমি যেই যৌগের কথা বলতেছো সেই যৌগের মধ্যে কোন কোন পরমাণু আছে। আমরা তো জানি যে কেমিস্ট্রিতে আমাদের মোট 118টা মৌল আছে। তো এই 118টা মৌলের কে কে সেখানে অংশগ্রহণ করতেছে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, তুমি ওই দুইটা মৌল থেকে তো একটা বন্ধন তৈরি করছো, হতে পারে সেটা আয়নিক বন্ধন, হতে পারে সমযোজী বন্ধন, হতে পারে ধাতব বন্ধন, হতে পারে সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। তাইলে কোন কোন ধরনের রাসায়নিক বন্ধন সেখানে বিদ্যমান সেটা তোমাকে নোট করতে হবে। এবং তুমি যে এই বন্ধনটাকে সমযোজী বলতেছো বা তুমি যে এই বন্ধনটাকে আয়নিক বলতেছো, কেন, লজিকটা কি, এই লজিকটাকে আমাকে এই ঘরে উপস্থাপন করতে হবে যে উত্তরের পক্ষে যুক্তি কি। অর্থাৎ আমি যে একজনকে সমযোজী বন্ধন বলবো বা আমি যে একটাকে আয়নিক বন্ধন বলবো, কেন আমি আয়নিক বন্ধন বলতেছি, অবশ্যই তার পিছনে একটা রিজন আছে। এই সকল কাজই আমাদেরকে এখন এই বক্সের মধ্যে তথ্য আকারে বসাতে হবে। আচ্ছা, তো আমাদের জন্য যেই কাজটা একটু ইজি সেই কাজটা হচ্ছে, দেখো এই যে বইয়ের শুরুর দিকে দেখো, এই যেরকম আমার শুরুর তথ্যটা হচ্ছে কার্বন মনোক্সাইড। অর্থাৎ আমরা এখন কার্বন মনোক্সাইড সম্পর্কে জানার চেষ্টা করবো যে কার্বন মনোক্সাইডের মধ্যে কি কি আছে বা কার্বন মনোক্সাইডের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে। ওকে, তো দেখো কার্বন মনোক্সাইড কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্টি, এটা তো জানি যে তোমরা আগে সংকেতটা দেখো, CO, কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে গিয়ে CO। তো CO এর মধ্যে কি আছে, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্টি, আমি পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের সমন্বয় এটা সৃষ্টি হয়। আচ্ছা, সেকেন্ড পার্টটা কি দেখো, সেকেন্ড পার্টটা হচ্ছে বলতেছে যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান, এখানে আমরা সমযোজী বন্ধন মানে কার্বন মনোক্সাইড যৌগের মধ্যে আমরা সমযোজী বন্ধনের অস্তিত্ব পাই, অর্থাৎ কার্বন মনোক্সাইড যৌগের মধ্যে সমযোজী বন্ধন থাকে। আচ্ছা, গেল 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা কি বলছে দেখো, যে উত্তরের পক্ষে যুক্তি কি, মানে এই যে তুমি যে এটাকে সমযোজী বন্ধন বললা, এটার উত্তরের পিছনে যুক্তিটা আসলে কি। দেখো এখানে সুন্দরভাবে লেখা হচ্ছে যে কার্বন ও অক্সিজেন উভয় অধাতু। এটা আমরা সবাই এগ্রি করি, কার্বন এবং অক্সিজেন উভয় অধাতু, কারণ কার্বনের হচ্ছে 6, সে 4টা ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাস নিয়মের মতো কাঠামো অর্জন করতে পারে। আর অক্সিজেনের হচ্ছে 8, সে চাইলে 2টি ইলেকট্রন গ্রহণও করতে পারে, আবার চাইলে 2টি ইলেকট্রন শেয়ারও করতে পারে। শেয়ার করার মাধ্যমে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। তো যেহেতু উভয় অধাতু, এখানে এই কথাটাই বলা হচ্ছে যে কার্বন ও অক্সিজেন উভয় অধাতু এবং ইলেকট্রন শেয়ার করে। এদের কাজ হচ্ছে কি, ইলেকট্রন শেয়ার করা। সো কার্বন এবং অক্সিজেন উভয় অধাতু এবং এরা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, বিধায় আমরা এদেরকে সমযোজী বন্ধন বলতেছি। এবং সমযোজী বন্ধন বলার পিছনে যুক্তি হচ্ছে এইটাই। তো এই গেল আমাদের কার্বন মনোক্সাইড রিলেটেড তথ্য বা ইনফরমেশনগুলো। এবার আমি তোমাদেরকে যে এই কাজটা করব, একটু এক্সট্রা তোমাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ আরও একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কার্বন মনোক্সাইডের গঠন। দেখো কার্বন মনোক্সাইডের গঠনটা যদি আমি একটু আলোচনা করি তোমাদের সাথে। ওকে, এবারে তোমাদেরকে আমি একটা জিনিস একটু বুঝাই দিচ্ছি। দেখো আমি ধরো এটাকে এখান থেকে ইরেজ করে দিলাম, এটাকে এখান থেকে ইরেজ করে দিলাম। এই যে আমি কি করলাম, এইখানে 2টি ইলেকট্রন দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টা, কার্বনের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা জানি যে প্রথম কক্ষপথে হবে 2টা আর দ্বিতীয় কক্ষপথে হবে 4টা। সো আমরা কার্বনের প্রথম কক্ষপথে এই 2টা দিলাম, আর দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন। সো 4টা ইলেকট্রন এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা। আর অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তো 6টার দেখো এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2টা, 6টা। এখন আমি যেই কাজটা করলাম, কার্বনের 2টি ইলেকট্রনের সাথে অক্সিজেনের 2টি ইলেকট্রন শেয়ার করে দিলাম। কার্বনের 2টি ইলেকট্রনের সাথে অক্সিজেনের 2টি ইলেকট্রন শেয়ার করে দিলাম, ফলে এখানেও কার্বনের এক জোড়া ইলেকট্রন পাচ্ছি আর এখানে পাচ্ছি অক্সিজেনের এক জোড়া ইলেকট্রন। মোট ওইখানে বা শেয়ারকৃত স্থানে মোট 4টা ইলেকট্রন। তো এই হিসাবে অক্সিজেন মৌলের কোনো ঝামেলা নাই, কেননা অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। দেখো 2, 4 আর এখানে আছে 4, 8টা ইলেকট্রন। কিন্তু ঝামেলাটা হচ্ছে কার্বনকে নিয়ে। কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন এখন 8টা হয়নি, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয়েছে 6টা। তাহলে দেখো এই যে 2টা, 4টা, 6টা। তো আমাদের তো একটা টার্গেট হচ্ছে যে কোন একটা মৌলের যখন আমরা বন্ধন গঠন করব তখন এদেরকে নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা কাঠামো আমাকে দিতে হবে। তো আমি কিন্তু কার্বনকে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো দিতে পারি নাই। তো এখন আমি কি করব, আমি এখন যে এই কাজটা করব, এই যে দেখো 2টি ইলেকট্রন এখানে দেখিয়েছিলাম, এই 2টি ইলেকট্রন কিন্তু মূলত অক্সিজেনের, কিন্তু সেই অক্সিজেনের ইলেকট্রনগুলোকেই আমি এখন শেয়ার করে দেবো এই জায়গাতে। অর্থাৎ এখানে তোমার যে 2টি ইলেকট্রন ছিল সেই 2টি ইলেকট্রন তুমি এখানে একটা শেয়ার করে দাও, এখানে একটা শেয়ার করে দাও। বিনিময়ে কি হলো দেখো, বিনিময়ে কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখন কয়টা হয়ে গেল দেখো, 1, 2, 3, 4, 5, 6। দ্যাট মিনস এই জায়গাতেই আমি 6টি ইলেকট্রন পাচ্ছি আর এখানে আছে 2টা, তাহলে কি মোট 8টা হয়ে গেল। আবার অক্সিজেন মৌলের জন্য দেখো 3, 3, 6 এবং 2, মোট 8টা হয়ে গেল। অর্থাৎ এই প্রসেসে যখন আমরা ইলেকট্রনগুলোকে শেয়ার করব তখন কিন্তু সেই ইলেকট্রনগুলো
অষ্টক পূর্ণ করতে সাহায্য করবে বা অষ্টক তারা পূর্ণ করতে পারবে। এই জন্য সর্বোপরি বলা যেতে পারে যে কার্বন মনোক্সাইডের গঠনটাকে আমরা এই যে এভাবে যে ইলেকট্রন যে শেয়ার হচ্ছে, এই যে আমরা যে এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো কার্বনও শেয়ার করতেছে, অক্সিজেনও শেয়ার করতেছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু এই বন্ধনটা গঠিত হচ্ছে বা এই যৌগটা গঠিত হচ্ছে, অতএব এই সম্পূর্ণ যৌগকেই আমি সমযোজী বন্ধন বলতে পারবো। তাহলে ফাইনালি আমি এখানে যে বললাম যে সমযোজী বন্ধন এবং এটার পিছনে যে আমরা যুক্তি উপস্থাপন করলাম, আশা করি তোমরা এই পার্টটুকু একদম প্রপার ওয়েতে ক্লিয়ার হয়ে গিয়েছে যে কার্বন মনোক্সাইডের মধ্যে ফার্স্ট অফ অল সমযোজী বন্ধন থাকে, কার্বন এবং অক্সিজেন উভয়ই অধাতু এবং ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যেহেতু এই যৌগটা গঠন করে, অতএব আমরা এদেরকে কি বলতে পারবো, আমরা এদেরকে সমযোজী বন্ধন বলতে পারবো। সো আশা করতেছি কার্বন মনোক্সাইডের পার্টটা সবাই ক্লিয়ার। চলো আমরা নেক্সট পার্টে মুভ অন করি। আমাদের সেকেন্ড পজিশনে যেই যৌগটা রয়েছে সেটা হচ্ছে ওজোন। দেখো এই যে ওজোন O3। তো এবার আমরা জানবো ওজোন সম্পর্কে। তো ফার্স্টেই আসো, ওজোন কোন কোন পরমাণু দ্বারা গঠিত? যেহেতু O3, ওজনের সংকেতটা হচ্ছে গিয়া O3, তার মানে এখানে কিন্তু আমরা 3টা অক্সিজেন পরমাণুকে দেখতে পাচ্ছি। তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় যে ওজনের মধ্যে জাস্ট পরমাণু হিসেবে রয়েছে কি শুধুমাত্র অক্সিজেন পরমাণু। সেকেন্ড দেখো ওজনের মধ্যে কি কি বন্ধন রয়েছে? সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন। তো দেখো আমাদের কিন্তু বন্ধন হচ্ছে মোট 4 রকমের বন্ধন নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে আয়নিক, যেটা ধাতু অধাতু অংশগ্রহণ করে, আরেকটা হচ্ছে সমযোজী, যেখানে দুইটাই অধাতু অংশগ্রহণ করে, একটা হচ্ছে ধাতব, যেখানে দুইটা মানে ধাতু বলতে যেখানে ধাতুরাই অংশগ্রহণ করে, আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এবারে অক্সিজেন এর দ্বারা গঠিত O3 বা ওজোন যে যৌগটা হচ্ছে, এই ওজনের মধ্যে যে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন রয়েছে, এইটা আমি তোমাদেরকে অবশ্যই বন্ধন চিহ্ন বা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর লাস্টে আসো দেখো কি বলছে, যে আমরা যে এটাকে সমযোজী বন্ধন বলতেছি, এটার পিছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এইটাই যে 3টি অক্সিজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে O3 গঠন করে। তাহলে আমরা যেহেতু ইলেকট্রন শেয়ার হচ্ছে, অতএব সমযোজী বন্ধন কথাটা যে বলতেছি, সমযোজী মানেই কিন্তু ইলেকট্রন শেয়ার হতে হবে, সেখানে অধাতুরা অংশগ্রহণ করতে হবে। সো আমি যেহেতু অক্সিজেন পরমাণুর কথা বলতেছি, ইলেকট্রন শেয়ার হচ্ছে এটা বলতেছি, অতএব আমি এইখান থেকে বলতেই পারি যে O3 হচ্ছে সমযোজী বন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় বা গঠিত হয়েছে। আচ্ছা, আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা এখন ওজনের গঠনটা একটু দেখবো যে আসলে ওজন কিভাবে গঠিত হয়। তো তোমরা এই জায়গাটা একটু ফলো করো, দেখো এই ডায়াগ্রামটা একটু ফলো করো, লক্ষ্য করো আমি কিন্তু 3টা অক্সিজেন মৌল এঁকেছি এবং 3টা ভিন্ন ভিন্ন কালার দ্বারা 3টা পরমাণুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে লাল, এটা হচ্ছে কালো, আর এটা হচ্ছে গিয়ে সবুজ, যদিও এটাকে কালোর মতোই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো প্রথম পরমাণুর জন্য দেখো খেয়াল করো ইলেকট্রন শেয়ার হয়েছে, দ্বিতীয় পরমাণু ইলেকট্রন শেয়ার করছে, তৃতীয় পরমাণু ইলেকট্রন শেয়ার করে নাই। তবে এইখানে একটা কাজ হয়েছে, যেরকম দেখো এই পজিশনে যেই পরমাণুটা আছে তার সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, 2টা 4টা 6টা, সে কিন্তু আলটিমেটলি কোনো ইলেকট্রন শেয়ার করে নাই। তবে সে একটা কাজ করেছে। কি কাজ করেছে দেখো, কাজটা হচ্ছে এই জায়গাটাতে একটু ফোকাস করো। তো এইখানে দেখো আমরা 2টা অক্সিজেনের যে অরবিটাল, এই অরবিটাল বা কক্ষপথের যে সংমিশ্রণ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এই অক্সিজেন পরমাণু এভাবে আছে, এই অক্সিজেন পরমাণু এভাবে আছে, আমরা এরকম একটা সংমিশ্রণ সেখানে দেখতে পাচ্ছি এবং এই সংমিশ্রণে আমরা শুধুমাত্র 2টি ইলেকট্রনই কাউন্ট করতে পারতেছি বা 2টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে সন্নিবেশ সমযোজী বন্ধন এর কথা বলছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে সেই বন্ধন যেই বন্ধনে একটা পরমাণু হচ্ছে ইলেকট্রন শেয়ার করে আর একটা পরমাণু হচ্ছে অরবিটাল শেয়ার করে বা কক্ষপথ শেয়ার করে। তো এই জায়গাতে যে তোমরা 2টি ইলেকট্রন দেখতে পাচ্ছ, সেই 2টি ইলেকট্রন কে শেয়ার করতেছে? মাঝের পজিশনে যে অক্সিজেন পরমাণু আছে সে এই 2টি ইলেকট্রন শেয়ার করতেছে, কিন্তু এই পজিশনে বা সাইডে যে অক্সিজেনটা আছে সে কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার করতেছে না, বাট সে তার কক্ষপথকে শেয়ার করতেছে। তাহলে আমরা এই জায়গায় যে শেয়ারের যে অংশটা আছে, এই শেয়ারের অংশকে কি বলতে পারবো? সন্নিবেশ সমযোজী বন্ধন। আমি আবার একটু বলে দিচ্ছি, সন্নিবেশ সমযোজী বন্ধন সেই বন্ধন যেই বন্ধনে একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করবে আর একটা পরমাণু তার কক্ষপথ শেয়ার করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পরমাণু তার কক্ষপথ শেয়ার করতেছে আর এই অক্সিজেন পরমাণু তার ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে তো এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ওজোন বা O3 গঠন হয়েই গেল। ওকে, আর বাকি যে কক্ষপথগুলো রয়েছে দেখো, বাকি কক্ষপথগুলোতে কিন্তু ইলেকট্রন কিন্তু 8টা, যেরকম দেখো 2টা, আর এখানে আছে 4টা 6টা, এই 2টা 8টা। আবার এই কর্নারে অক্সিজেনের জন্য দেখো 2টা 4টা আর 2টা 6টা আর এই 2টা 8টা। তার মানে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুই কিন্তু 8টা করে ইলেকট্রন দেখাচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে। কিন্তু এই কোনো ক্ষেত্রে কোনো অক্সিজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করতেছে, আবার কোনো ক্ষেত্রে অক্সিজেন পরমাণু তাদের কক্ষপথকে শেয়ার করতেছে। বিধায় আমরা এই পজিশনটাকে বলবো হচ্ছে সমযোজী বন্ধন আর এই পজিশনটাকে বলবো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কেন? কারণ সেখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে, আবার একই সাথে
কক্ষপথ শেয়ার হচ্ছে। তাহলে আশা করতেছি তোমরা এই ওজোন এর গঠনটার মধ্যে যে দুই রকমের বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এইটুকু তোমরা ক্লিয়ার হচ্ছ। এখানে আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি যে উভয় পরমাণু ইলেকট্রন শেয়ার করতেছে, তার মানে এখানে হচ্ছে সমযোজী বন্ধন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করতেছে, বাট অপর পরমাণু তারা তাদের কক্ষপথ শেয়ার করতেছে। যেহেতু তাদের কক্ষপথ শেয়ার করতেছে, অতএব সেই বন্ধনটাকে বলবো আমি সন্নিবেশ সমযোজী বন্ধন। তো ফাইনালি আমরা অক্সিজেন মৌল নিয়ে যে আলোচনাটা করা দরকার ছিল, যে ইলেকট্রন শেয়ার করতেছে, ইলেকট্রন শেয়ার করে যে O3 বা ওজোন অণুর গঠন হচ্ছে, আশা করি তোমরা এই পার্টটুকুও বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এবার আমরা যাচ্ছি নেক্সট পার্টে, মানে নেক্সট যেই পরমাণুটা আছে সেই পরমাণু বা নেক্সট যে যৌগ সেই যৌগে। আচ্ছা ওকে, আমাদের পরবর্তী যৌগের নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। এটা শিল্প কারখানা থেকে যে ক্ষতিকর যে দূষিত পদার্থ বা ক্ষতিকর যে গ্যাস সমূহ বের হয়, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আমাদের এখনকার আলোচনা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিয়ে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড কোন কোন পরমাণু নিয়ে গঠিত? নাইট্রোজেন ডাইঅক্সাইড অবশ্যই নাইট্রোজেন ও অক্সিজেন। যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো তোমরা যদি এখান থেকে দেখতে পারো, তাহলে কি দেখা যাচ্ছে? নাইট্রোজেন আছে আর কি আছে? অক্সিজেন আছে। তাহলে আমি বলতে পারি নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় বা গঠিত হয়েছে। আচ্ছা, এটা কি বন্ধন? এটাও আমার সমযোজী বন্ধন। নাইট্রোজেন ডাইঅক্সাইডটাও হবে আমার সমযোজী বন্ধন। গেল এটা। আচ্ছা, এবং সমযোজী বন্ধন যে বলতে, সেটার পিছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এইটাই যে নাইট্রোজেন এবং অক্সিজেন উভয় অধাতু। এটা তো আমরা সবাই এগ্রি করি যে নাইট্রোজেন 3টি ইলেকট্রন শেয়ার করে নিয়নের মতো কাঠামো অর্জন করে, আর অক্সিজেন 2টি ইলেকট্রন শেয়ার করে নিয়নের মতো কাঠামো অর্জন করে। আচ্ছা, গেল এটা। তো ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ার করার মাধ্যমেই কিন্তু তারা NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এর গঠন করতেছে। NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন করতেছে। আচ্ছা, তো আশা করি তোমরা এইটুকু বুঝছো। এখন তোমাদেরকে কনসেপ্টটা আরো একটু স্পষ্টভাবে বা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা এখন ডায়াগ্রামটা দেখবো যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডায়াগ্রামটা কীরকম ভাবে হয়। তো দেখো, এই হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডায়াগ্রাম, যেখানে কিন্তু নাইট্রোজেন অষ্টক পূরণ করতে পারবে না। খেয়াল করো, আমাদের দুই পাশে দুইটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, মাঝে নাইট্রোজেন, এই একটা অক্সিজেন। অক্সিজেন মৌলর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 6টা। আমি এখানে 6টা দেখালাম। আর নাইট্রোজেন মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। তো দেখো, যার 5টার এখানে 2টা শেয়ার হচ্ছে, এখানে 2টা শেয়ার হচ্ছে 4টার, এই একটা 5টা। তো আমি এই জায়গাতে নাইট্রোজেনের জন্য অষ্টক পূরণ করতে পারবো না। অষ্টক সংকোচন, এটাকে অষ্টক সংকোচন বলা হয়। যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন না হয়, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে অষ্টক সংকোচন যৌগ বলি। তো এইখানেও আমরা সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি, প্লাস সন্নিবেশ সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। যেরকম দেখো, তোমরা এই পজিশনটা একটু লক্ষ্য করো তো, এইখানে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। বাট অক্সিজেন মৌল কি সেখানে কোনো ইলেকট্রন শেয়ার করছে? না। তাহলে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে, আর অক্সিজেন হচ্ছে কক্ষপথ শেয়ার করতেছে। অতএব আমি এখানে বলতে পারবো এখানে কি সন্নিবেশ সমযোজী বন্ধন রয়েছে। বাট এই পাশে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করতেছে, নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করতেছে। বিনিময় এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হলো। দেখো, 1 2 3 4 5 6 7 8। আবার এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হলো। দেখো, 2 2 4 2 6 আর এই 2 8। তাহলে মোট আমরা 8টা করে ইলেকট্রন পেলাম। আর নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে নাইট্রোজেন অষ্টক পূরণ করতে পারলো না। বাট নাইট্রোজেন ছাড়া বাকি যেই অক্সিজেনরা রয়েছে, তারা কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা কক্ষপথ শেয়ারের মাধ্যমে তারা অষ্টক পূরণ করে ফেলেছে। তাহলে সর্বোপরি আমি এটাই বলতে পারি যে নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা যে যৌগটা আমি গঠন করলাম, সেই যৌগটা একটা সমযোজী বন্ধন। কেন? কারণ সেখানে ইলেকট্রন কি হচ্ছে? শেয়ার হচ্ছে। এবং কোনো কোনো জায়গায়, যেরকম এই যে পজিশন, এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে। কারণ সন্নিবেশ সমযোজী বন্ধন মানেই হচ্ছে কোনো পরমাণু ইলেকট্রন শেয়ার করবে, আর অপর পরমাণু তারা তাদের কক্ষপথ শেয়ার করবে। তো ফাইনালি আমি এই নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই পার্টটুকু তোমাদের সামনে ক্লিয়ার করলাম। আশা করতেছি 3টা পার্ট তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, একটা হচ্ছে ওজোন, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবারে আমরা আলোচনা করব আমাদের লাস্ট পার্ট, যেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। চলো আমরা আমাদের এই পার্টটুকু একটু বোঝার চেষ্টা করি। চলো আমরা আমাদের এই টেবিলের সর্বশেষ যে যৌগটি রয়েছে বা সর্বশেষ যেই উপাদানটি রয়েছে, সেটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে বাতাসের অন্যতম একটি ক্ষতিকর উপাদান বা বায়ুমণ্ডলের একটি ক্ষতিকর গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা কিনা শিল্প কারখানা থেকে
নির্গত হয়, শিল্প কারখানার চিমনি থেকে নির্গত হয়। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন, সালফার ডাইঅক্সাইড কোন কোন পরমাণু দ্বারা গঠিত? তোমরা এখানে দেখতেই পাচ্ছ SO2, তার মানে এটা কি হবে? সালফার এবং অক্সিজেন দ্বারা গঠিত হবে, সালফার এবং অক্সিজেন দ্বারা গঠিত হবে। এখানে কোন কোন বন্ধন রয়েছে? এখানে সমযোজী বন্ধন রয়েছে, সালফার ডাইঅক্সাইডের মধ্যে আমরা পাবো সমযোজী বন্ধন। আচ্ছা, আর ফাইনালি সমযোজী বন্ধন যে বললাম, এটার পিছনে যুক্তিটা কি হতে পারে? এখানে বলতেছে যে সালফার ও অক্সিজেন উভয়ই অধাতু এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সালফার ডাইঅক্সাইড গঠিত হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সালফার হচ্ছে 16, সে ইলেকট্রন গ্রহণ করে 18 হয়, আর অক্সিজেন হচ্ছে 8, ইলেকট্রন গ্রহণ করে সে 10 হয়। আবার এরা নিজেরা যখন নিজেদের সাথে যুক্ত হয় তখন তারা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো তারা অর্জন করতে পারে। ওকে, সো চলো আমরা এখন সালফার ডাইঅক্সাইডের গঠনটা দেখে ফেলবো যে সালফার ডাইঅক্সাইড কীভাবে গঠিত হয়। এই যে দেখো সালফার ডাইঅক্সাইডের গঠন, তো মাঝে আমরা সালফার পরমাণু রাখলাম। সালফার পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, 2, 4, 6। আর অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, 2, 4, এবং বাকি 2টা আমরা এই সালফারের সাথে শেয়ার করলাম, আর বাকি 2টা আমরা এই সালফারের সাথে শেয়ার করলাম, ইলেকট্রন শেয়ার হলো। তো তাহলে দেখো অক্সিজেন মৌলের তাহলে সর্বশেষ কক্ষপথে আমি ইলেকট্রন দেখতে পাচ্ছি 8টা, 2, 4, 5, 6, 7, 8। আবার এই অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি 8টা, দেখো 2, 4, 5, 6, 7, 8 হয়ে গেল, ওই দিকেও চলে গেল 8, এদিক থেকেও চলে গেল 8। মাঝে থাকতেছে সালফার, সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 10টা। কিভাবে দেখো, এখানে 4টা, 1, 2, 3, 4, শেয়ারের 4টা, এই পাশে শেয়ারের 4টা, আর এই যে উপরে আছে 2টা। তো আমরা তোমাদেরকে একটা জিনিস শিখাবো যে অষ্টক সম্প্রসারণ বলতে একটা রুলস রয়েছে। অষ্টক সম্প্রসারণ বলতে বোঝানো হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যদি 8-এর বেশি হয়, মানে 10, 12 এরকম হয়, তখন সেটাকে বলে আমরা অষ্টক সম্প্রসারণ। এই জায়গাতে একটা বিষয় লক্ষণীয় যে সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, অতএব আমরা সালফার ট্রাইঅক্সাইডকে প্রপার অষ্টক যৌগ বলতে পারবো না, এটাকে আমাকে বলতে হবে অষ্টক সম্প্রসারণ যৌগ, কেননা তার সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 8, এটাকে ক্রস করে ফেলছে, বিধায় সেটা হবে অষ্টক সম্প্রসারণ যৌগ। আচ্ছা, তো আমাদের অষ্টক সম্প্রসারণ ফোকাস না, আমাদের ফোকাস ছিল সমযোজী বন্ধন কিনা। দেখো তো ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে সালফার 2টা শেয়ার করছে, অক্সিজেন 2টা শেয়ার করছে, তাহলে মোট হচ্ছে 4টা। আবার এখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে, সালফার 2টা শেয়ার করছে, অক্সিজেন 2টা শেয়ার করছে, মোট হচ্ছে 4টা। এইভাবেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহ নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মতো কাঠামো অর্জন করতে পারে। এবং ইলেকট্রন যেহেতু শেয়ার হচ্ছে, তাই আমরা এই সালফার ডাইঅক্সাইডকে আমরা সালফার ডাইঅক্সাইডকে আমরা সমযোজী বন্ধন এর যে গঠন, সেই গঠনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো সর্বোপরি আমি আমাদের যে টেবিলটা এখানে ছিল, আমি যদি ছোট্ট করে দেখাই, মানে সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই হচ্ছে কি মূল টেবিলটা ছিল। এই টেবিলের মধ্যে যা যা তথ্য বসানো দরকার ছিল, আমি কিন্তু সেই তথ্যগুলোকে এখান থেকে জাস্ট বসিয়ে পুরো টেবিলটাই তোমাদের সামনে ফিল আপ করার জন্য বা কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আমার আজকের পর্বের মূল কাজ ছিল আমাদের 19 এবং 20তম সেশনের এই টেবিলটাকে তোমাদের সামনে বোঝানো, এই টেবিলের মধ্যে যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর গঠন ব্যাখ্যা করা, যেটা আমি অলরেডি তোমাদেরকে এভাবে ডায়াগ্রামে এঁকে এঁকে অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। তো আমার পক্ষ থেকে যতটুকু দেখানো যায়, যতটুকু আলোচনা করা দরকার ছিল, আমি সবগুলোই টু দ্য পয়েন্ট তোমাদের সাথে উপস্থাপন করেছি বা আলোচনা করে দিয়েছি। আশা করতেছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজকের পর্বের আমি একদম জাস্ট সর্বশেষ অংশেই চলে এসেছি, এখন জাস্ট বিদায় নেওয়ার পালা। আশা করতেছি তোমরা সবাই এইটুকু থেকে প্রপারলি একটা নলেজ পাবা যে কীভাবে এই টেবিলগুলো ফিল আপ করতে হয়। তো আমি আবার তোমাদের সামনে উপস্থিত হব তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের নতুন কোনো কাজ নিয়ে, আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।